আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। শ্রীলঙ্কা উপকূলে ইরানের যুদ্ধ জাহাজে মার্কিন সাবমেরিনের হামলায় নিহত কমপক্ষে ৮০ ও শতাধিক নিখোঁজ। কাতারে মার্কিন ঘাঁটিতে তেহরানের ক্ষেপণাস্ত্রের আঘাত। দেশে মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব ঠেকাতে প্রস্তুত সরকার। পহেলা বৈশাখের আগেই চালু হবে কৃষি কার্ডের পাইলট প্রকল্প। প্রধান দুই রাজনৈতিক দলের সাথে আলোচনা করেই হয়েছিল যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। সবার আগে বাংলাদেশ নীতিতে বাস্তবায়ন। দেশের নদীমাতৃক অস্তিত্ব রক্ষায় ইউথ ফর নেচার ফেলোশিপ প্রোগ্রামের যাত্রা শুরু। বাস্তব সমস্যা সমাধানে ভূমিকা রাখার আশা। এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে দেখা যাবে বাংলাদেশ পাকিস্তান ওয়ানডে সিরিজ। সবগুলো ম্যাচের ধারাভাষ্য প্রচার করবে রেডিও ভূমি। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে এবং শুরুতেই ইরান যুদ্ধের পঞ্চম দিন। ইরানের নিরাপত্তা সদর দপ্তর সহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। পাল্টা ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বৃহত্তম সেনা ঘাঁটি ও বিভিন্ন কনসুলেটে হামলা চালিয়েছে ইরান। শ্রীলঙ্কা উপকূলে সাবমেরিন থেকে টর্পেডো ছুড়ে ইরানের একটি রণতরী ডুবিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। জাহাজের ৮০ নৌসেনা নিহত এবং শতাধিক নিখোঁজ রয়েছেন। ইরানে আরও তীব্র হামলা চালানোর কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানে এখন পর্যন্ত ১,০৯৭ জনের বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছে। বিস্তারিত সুব্রত গাইনের রিপোর্টে। মধ্যপ্রাচ্যে চলছে হামলা পাল্টা হামলা। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ বিমান হামলা অব্যাহত রেখেছে। তেহরানে নিরাপত্তা সদর দপ্তর সহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। একই সাথে লেবাননেও ইসরায়েলের বিমান হামলা চলছে। এর আগে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সেনাঘাঁটি ও কনসুলেটে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের মার্কিন কনসুলেটে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে তেহরান। একই দিন কাতারে মার্কিন সেনাঘাঁটিতে ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এছাড়া আকাশ সীমায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করার কথা জানিয়েছে তুরস্ক ও ন্যাটো। ভারত মহাসাগরে শ্রীলঙ্কার উপকূলে ইরানের আইরিশ ডেনা নামে যুদ্ধজাহাজে সাবমেরিন দিয়ে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এই যুদ্ধজাহাজে থাকা নৌসেনার বেশিরভাগের মৃত্যুর কথা জানিয়েছেন শ্রীলঙ্কার উপপররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ইরানের যুদ্ধজাহাজে হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ইরানের উপর হামলা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কেবল শুরু করেছে। কয়েকদিনের মধ্যে ইরানের আকাশসীমার পূর্ণ নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র। মার্কিন জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন ইরানে তাদের পরবর্তী লক্ষ্য ও পরিকল্পনা তুলে ধরে বলেন, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে লক্ষ্যবস্তু করার পাশাপাশি নৌবাহিনীকে ধ্বংস করা হচ্ছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলি হামলা ইরানে ১,০০০-এরও বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি। ইরানে মেয়েদের একটি স্কুলে ১৮০ জন নিহত হওয়ার ঘটনায় তদন্ত করার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। সুব্রত গাইন, চ্যানেল আই। ইরান যুদ্ধের কারণে বন্ধ থাকা রুট চালু না হওয়ায় প্রতিদিন বিমানবন্দরে ভোগান্তিতে পড়ছেন হাজারো যাত্রী। এই পরিস্থিতিতে এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নেতৃবৃন্দ বিমানমন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে সাক্ষাৎ করলে বিমান প্রতিমন্ত্রী বলেন, রিরুট না করা পর্যন্ত মধ্যপ্রাচ্যে বিমান চলাচল চালু হবে না। চকর মালিথা রিপোর্ট। মধ্যপ্রাচ্য জুড়ে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের যুদ্ধ ছড়িয়ে পড়ার পর ২৮ ফেব্রুয়ারি থেকে বাতিল হয়েছে ২ শতাধিক ফ্লাইট। তারপরও ফ্লাইটের আশায় বিমানবন্দরে এসে বিপাকে পড়ছেন যাত্রীরা। এখন যাওয়া হয় নাকি আবার রিটার্ন বাড়িতে চলে যাইতে হয়, এখনো শিওর বলতে পারি না আর কি। সচিবালয়ে বিমান মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে
এভিয়েশন অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নেতৃবৃন্দের সাক্ষাৎ শেষে বিমান প্রতিমন্ত্রী বলেন, যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত মধ্যপ্রাচ্যের 6 দেশে ফ্লাইট বন্ধ থাকবে। যে সমস্ত যাত্রীরা বর্তমানে যেতে পারবেন না অন্যান্য এয়ারলাইন্সের, তাদেরকেও টাকাগুলো ফেরত যাওয়ার জন্য আমরা বলে দিচ্ছি। আর এই টিকিটগুলি চেঞ্জ করার ব্যাপারেও কোনো রকম ফি, তাদেরকে এক্সট্রা কোনো ফি দিতে হবে না বা কোনো রকম চার্জ কাটা হবে না। এভিয়েশন অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নেতৃবৃন্দ তাদের বিভিন্ন দাবির কথা জানান। বিদেশিরা সেখানে জিএসএ খুলতে পারবে, তাদের ইচ্ছা মতো নিতে পারবে, যেটা আমাদের কর্মসংস্থানে ব্যাঘাত হবে। তো ওটা ওনারা অ্যাগ্রি করেছেন আমাদের সাথে। আরেকটা ওদের দেশ আছে যেটা হচ্ছে আমাদের বেসামরিক বিমান চলাচলের। তো মন্ত্রী মহোদয় এবং প্রতিমা দুইজনই আমাদেরকে আশ্বস্ত করেছেন যে বিষয়টি তারা অবশ্যই দেখবে। এভিয়েশন খাতের সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে বিমান মন্ত্রণালয়। সেটা আমরা যাচাই বাছাই করার জন্য রেখে দিয়েছি। আমরা বলেছি যে যাচাই বাছাই করে আমরা দেখে তারপরে সিদ্ধান্ত নেব আর কি। অধ্যাদেশ হিসেবে পাশ না করি, তাদের রিকোয়েস্ট ছিল, সেই হিসেবে একটা তারা সমাধান চেয়েছে, সেই সমাধান দেওয়ার জন্য আমরা তাদেরকে আশ্বস্ত করেছি। প্রতিমন্ত্রী বলেন, এভিয়েশন শিল্প এগিয়ে নিতে সমস্ত প্রতিকূল পরিস্থিতি দূর করবে সরকার। দেখে তারপরে চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। এবারে অন্যান্য সংবাদ। জনবান্ধব একগুচ্ছ প্রকল্প নিয়ে এগুচ্ছে নতুন সরকার। পহেলা বৈশাখের আগেই কৃষি কার্ডের পাইলট প্রকল্প চালু হবে। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর কৃষিমন্ত্রী আমিনুর রশিদ জানিয়েছেন, প্রথমে 9টি উপজেলায় কৃষকদের এই কার্ড দেয়া হবে। বন ও পরিবেশ মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু জানিয়েছেন, মে মাস থেকে শুরু হবে বৃক্ষরোপণ কর্মসূচি। প্রতি বছর 5 কোটি গাছ লাগানোর লক্ষ্য সরকারের। মধ্যপ্রাচ্যে যুদ্ধে দেশে যেন প্রভাব না পড়ে সেজন্য সরকারের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। রাহুল রায় রিপোর্ট। নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতি পূরণে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে প্রতিদিন বৈঠক করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করতে বুধবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বন ও পরিবেশ মন্ত্রী এবং সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৃক্ষরোপণ নিয়ে সরকারের সিদ্ধান্তের কথা জানান দায়িত্বপ্রাপ্তরা। আমরা প্রতি বছর 5 কোটি বৃক্ষরোপণ করব। সেটার পূর্ণ পরিকল্পনা কিভাবে করা যাবে, কারণ মে মাস থেকে আমাদের এই বৃক্ষরোপণ শুরু। তো আমরা চাচ্ছি যে এবছরেই আমরা যেন 5 কোটি পূরণ করতে পারি, সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করছি। প্রধানমন্ত্রীর অন্যতম অঙ্গীকার ছিল কৃষক কার্ড। এই কার্ড প্রদানের কর্মসূচিও শুরু করতে যাচ্ছে সরকার। আমরা আশা করছি যে ইনশাআল্লাহ পয়লা বৈশাখের মধ্যে আমরা শুরু করতে পারব। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়েও সব ধরনের প্রস্তুতি আছে সরকারের। সরকার অবশ্যই প্রস্তুতি আছে এবং আমরা মোটামুটি আমাদের যাতে এই ধরনের ক্রাইসিসে যে আমাদের দেশের সব কিছু একটা সাস্টেইনেবল ওয়ে নর্মালিসি থাকে, যত পদক্ষেপ নেওয়ার আমরা নিচ্ছি। হুমায়ুন কবির জানান, মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নিচ্ছে সরকার। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। প্রধান দুটি রাজনৈতিক দলের সাথে আলোচনা করেই নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্রের সফররত সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর বৈঠক করে যাওয়ার পর মন্ত্রী জানান, বাণিজ্য চুক্তি বাস্তবায়নে রাজি বাংলাদেশ। বলেন, সবার আগে বাংলাদেশ পররাষ্ট্র নীতির কথা জানানো হয়েছে তাকে। একই দিন বাণিজ্য ও জ্বালানি মন্ত্রীর সাথেও দেখা করেছেন পল কাপুর। পান্থর রহমান জানাচ্ছেন বিস্তারিত। নতুন সরকার দায়িত্ব নেয়ার মাস না পেরুতেই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের ঢাকা সফর। ডোনাল্ড লুর উত্তরসূরি হিসেবে প্রথম ঢাকা সফরে পল কোনো কথা না বললেও পররাষ্ট্রমন্ত্রী জানালেন আলোচনার বিস্তারিত। আমি তাদেরকে আমাদের পররাষ্ট্র নীতির মূল বিষয়গুলো জানিয়েছি। বাংলাদেশ ফার্স্ট, বাংলাদেশ প্রথম, সবার আগে বাংলাদেশ, এই নীতিতে আমরা চলব। পুরো ইন্দো প্যাসিফিক জিনিসটা আমাদের পুনর্বিবেচনা করতে হবে এবং তার আগে আমরা এই নিয়ে বলতে পারবো না। আমাদের দেশের সুরক্ষা যাতে বিপর্যস্ত না হয়, সেটা আমাদের সবচাইতে বড় একটা অগ্রাধিকার। আমরা কারো কোনো জোটে ঢুকবো না।
প্রশ্নোত্তরে মন্ত্রী জানান, ইন্দো প্যাসিফিক কৌশল পুনর্বিবেচনা করবে বাংলাদেশ। আপাতত কোনো জোটে যুক্ত হবে না। অ্যাগ্রিমেন্ট আমরা করে রেখেছিলাম জুলাইয়ের 31 তারিখে এবং 1 তারিখে আমরা 20% পেয়েছিলাম। সুতরাং এইটা যে চট করে নির্বাচনের 3 দিন আগে করা হচ্ছে সেটা ঠিক নয়। দ্বিতীয়ত, ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ আমাদের প্রধান দুটি দলের প্রধানের সঙ্গে নির্বাচনের আগেই কথা বলেছিল এবং তারাও এতে সম্মতি দিয়েছিলেন। সুতরাং এমন না যে এইটা আমরা অন্ধকারে করেছি। আরেকটা জিনিস মনে রাখবেন, এটাতে একটা এন্ট্রি ক্লজ এবং এক্সিট ক্লজ আছে। এন্ট্রি ক্লজ হচ্ছে নোটিফিকেশন না হলে এটা কার্যকর হবে না। এখনও নোটিফিকেশনে যায়নি, সরকার ইচ্ছা করলে রিভিউ করতে পারে। সচিবালয়ে বাণিজ্য ও জ্বালানি মন্ত্রীর সঙ্গেও কথা বলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এই কর্মকর্তা। এই চুক্তির মধ্যে অনেক ধারা আছে যেগুলির উপরে আমরা বাণিজ্যিক সম্পর্কটাকে আগামী দিনে জোরদার করতে পারব। আমি এটিকে হোলসেল নেগেটিভ বা হোলসেল পজিটিভ এই দৃষ্টিকোণ থেকে এখনো এইভাবে দেখছি। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আসতো, তাকে বলছি যে আপনারা আমাদেরকে এই মানে একটা লং টার্ম আমরা আপনাদের সাথে যেতে চাই, আর দুইটা হলো যে এখন যে ক্রাইসিস পিরিয়ডে আমাদেরকে সাপোর্টের জন্য আমরা রিকোয়েস্ট করেছি। আলোচনায় নতুন সরকারকে অভিনন্দন জানানোর পাশাপাশি উৎসব মুখর নির্বাচন করায় ধন্যবাদ জানান পল। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনমনে স্বস্তি ফেরাতে চাঁদাবাজ ও অবৈধ অস্ত্রধারীদের তালিকা করে তাদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সকালে ঢাকা মহানগর পুলিশ সদর দপ্তরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি মানুষের আস্থা ফেরাতে কাজ করছে সরকার। আক্তার হোসেনের রিপোর্ট। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো ডিএমপি কার্যালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সেখানে তাকে স্বাগত জানান ডিএমপি কমিশনার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। জনমনে স্বস্তি ফেরাতে সারা দেশে চাঁদাবাজ, অবৈধ অস্ত্রধারী এবং দাগী আসামিদের তালিকা তৈরির কাজ শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, নিরপেক্ষভাবে তৈরি তালিকা অনুযায়ী শিগগিরই সাঁড়াশি অভিযান পরিচালনা করা হবে। চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করে সেই হিসাবে তাদেরকে আইনে আওতায় নিয়ে আসার ব্যবস্থা করব খুব শিগগির। যারা অস্ত্রধারী, সন্ত্রাসী, দাগী আসামি, যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তাদের একটি তালিকা প্রণয়ন করা হচ্ছে। সেটা নির্মোহভাবে তালিকা প্রণয়ন করা হচ্ছে এবং আনবায়াস তালিকা প্রণয়ন করা হচ্ছে। সেটা আমরা স্ক্রুটিনি করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার ব্যবস্থা করব খুব শিগগির। রাজধানীর যানজট নিরসনে প্রধান সড়ক থেকে ব্যাটারি চালিত রিকশা বন্ধের কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। ভিআইপি রুট সহ মেইন রুট যেখানে আছে, যেখানে নন মোটরাইজ ভেহিকেল চলার কথা না, সেই জায়গায় অসংখ্য এই ব্যাটারি চালিত গাড়ি চলেছে। এটা কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, এবং আজকে আমরা বলেছি পরীক্ষামূলকভাবে উত্তরা থেকে, যেটা এয়ারপোর্ট রুট থেকে শুরু করে এই ভিআইপি রুট হয়ে সচিবালয় হয়ে এই রুটটা, যেটাকে আমরা ভিআইপি রুট হিসেবে জানি, এইখানে প্রাথমিকভাবে আমরা এই চলাচলগুলো সীমিত করব, নিয়ন্ত্রণ করব ব্যাটারি চালিত গাড়ি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও মানুষের জানমাল রক্ষায় মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। দেশের নদীমাতৃক অস্তিত্ব রক্ষা এবং তরুণ প্রজন্মকে পরিবেশ আন্দোলনে সম্পৃক্ত করাতে যাত্রা করল ইউথ ফর নেচার ফেলোশিপ প্রোগ্রাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সঙ্গে এই উদ্যোগে রয়েছে ফেলোশিপের অংশীজন মিশন গ্রিন বাংলাদেশ, বাংলাদেশ রিভার ফাউন্ডেশন এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। তাত্ত্বিক পড়াশোনার বাইরে গিয়ে বাস্তব সমস্যার সমাধানে এই ফেলোশিপ কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। আলিম আল রাজির রিপোর্টে বিস্তারিত। ঐতিহাসিকভাবে নদীর উপর গভীরভাবে নির্ভরশীল বাংলাদেশ, কিন্তু বর্তমানে দূষণ, দখল এবং জলবায়ু পরিবর্তনের কারণে হুমকিতে আমাদের পরিবেশ, প্রতিবেশ ও নদী। পরিস্থিতি উন্নয়নে বহুমাত্রিক কাজের অংশ হিসাবে ইউথ ফর নেচার ফেলোশিপের যাত্রা। বাংলাদেশের নদীমাতৃক পরিবেশ রক্ষায় তরুণরা দেশের শীর্ষস্থানীয় পরিবেশবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে
শেখার সুযোগ পাবেন। যারা সিলেক্টেড হবে তারা একটা ডাইভার্স এক্সপিরিয়েন্স নিতে পারবে, তাদেরকে বিভিন্ন রকম অ্যাকশন ওরিয়েন্টেড কাজের সাথেও যুক্ত করা হবে, তারা যেন রিভার নিয়ে বিভিন্ন রকম ইভেন্ট নিজেরাও অ্যারেঞ্জ করে, সচেতনতা মূলক আয়োজন করে। এর মধ্য দিয়ে আমরা 20 জন তরুণ গবেষক তৈরি করব এবং কর্মী তৈরি করব, নদী কর্মী তৈরি করব, যারা দেখা গেছে 4 মাস যাবত যাদেরকে বিভিন্ন প্রশিক্ষণের মধ্য দিয়ে তাদেরকে তৈরি করে তাদেরকে আমরা নদী রক্ষার কাজে নিবেদিত করব। সাংবাদিকতার তথ্য সংগ্রহ করার একটা প্রক্রিয়া, সেটা সম্পর্কে তারা ফ্যামিলিয়ার হবে, তারা প্রবলেমটার যে গভীরতা সেগুলো উপলব্ধি করবে এবং সেগুলো যখন তাদের লেখালেখির মাধ্যমে জাতীয় গণমাধ্যমে ডিসকোর্স নির্মাণ করবে, তখন এর মধ্যে দিয়ে কিন্তু আমাদের এই যে অডিয়েন্স যারা আছে তাদের মধ্যে এক ধরনের সচেতনতা তৈরি হবে। বাস্তুতন্ত্র পুনরুদ্ধার ও সংরক্ষণে এই উদ্যোগটি তরুণদের সরাসরি নীতি নির্ধারণী ও মাঠ পর্যায়ের কাজে সম্পৃক্ত করবে বলে মত বিশেষজ্ঞদের। আমরা এই যে আলোচনা করব বা আমরা এগুলোকে তুলে ধরবো, কিন্তু আলটিমেটলি আমাদের অথরিটির কাছে যেতে হবে যে নদী যে দখল হচ্ছে, তাহলে হোয়াট আর ইউ ডুইং। আমার ওখানে যে অ্যাডমিনিস্ট্রেশন আছে, প্রশাসন যারা আছে, তারা কি করছে, তাদের কাছেও আমাদের যেতে হবে। আমরা এই যে যখন এই কাজগুলো করব, যে তাদের মতামতটা কি। প্রকৃতি জীবন ফাউন্ডেশন নানা ধরনের যে কর্মকাণ্ড করে যাচ্ছে সচেতনতা বৃদ্ধি করার জন্য, তার একটি নতুন সংযোজন হচ্ছে ফেলোশিপের মাধ্যমে এই কাজটিকে বেগবান করা এবং এখানে যারা এই এনভায়রনমেন্ট নিয়ে পড়াশোনা করেন সেগুলোকে যাতে তারা এগিয়ে নিয়ে যেতে পারে ভালোভাবে, সেটারই একটি প্রচেষ্টা কিন্তু শুরু হলো। এবং যে নদীমাতৃক দেশ বাংলাদেশ, সেখানে যে নানা ধরনের পলিউশন হচ্ছে এবং মাটি দূষণ, শব্দ দূষণ বলি এবং বায়ু দূষণ, সব দূষণের ব্যাপারে কিন্তু যাতে তারা যেন এগিয়ে আসে আরও জোরে সোরে এবং এটাকে আরও ভালোভাবে তুলে ধরে, সেটির একটি প্রচেষ্টা শুরু হলো এই ফেলোশিপের মাধ্যমে। তো এখানে আমরা 4টি সংগঠন এক হয়েছি। এই এখন মূল কারণটি হলো যে আমরা যেন এটাকে শক্তভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, তারই একটি প্রচেষ্টা এবং সেটাই আমরা করব যাতে বাংলাদেশটা ভালো থাকে, আমরা ভালো থাকি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকে। দেশের নদীগুলোকে বাঁচিয়ে রাখতে একদল নদীরক্ষক তৈরিতে দীর্ঘমেয়াদে এই ফেলোশিপ ভূমিকা রাখবে বলে মত সংশ্লিষ্টদের। আলিমান রাজি, চ্যানেল আই, ঢাকা। পৃথিবীর বিভিন্ন দেশে বাঙালিরা মাটি ও কৃষির প্রতি ভালোবাসা থেকে নিজ নিজ বাড়ির আঙিনায় গড়ে তুলছেন কৃষির আয়োজন। আমেরিকার জর্জিয়ার ইয়ার মোহাম্মদ তেমনই একজন। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। আমেরিকার দক্ষিণ পূর্বাঞ্চলের জর্জিয়া অঙ্গরাজ্যের ডাউনডি এলাকায় 2002 সাল থেকে বসবাস করছেন বাংলাদেশের চাঁদপুর জেলার ইয়ার মোহাম্মদ। 4 বিঘা আয়তনের বসতভিটা প্রাঙ্গণে তিনি গড়ে তুলেছেন পরিকল্পিত এক আঙিনা কৃষি। অলমোস্ট 27 ইয়ার্স আমি আমেরিকাতে। এখানে আসার পরও কৃষির উপরে আমার ভালো একটা আকর্ষণ আছে। সব সময় আমি করি কম আর বেশ, এবং নতুন নতুন যে কোনো জিনিস প্রত্যেক বছরে আমি নতুন কিছু একটা করতে চেষ্টা করি। আলাদা আলাদা অংশে উৎপাদন করা হচ্ছে বাংলাদেশি শাকসবজি। লতানো ফসলের মাচায় চাষ হচ্ছে মেটে আলু, চিচিঙ্গা, বরবটি আর করলা সহ নানা জাতের ফসল। এক সাইডে করি আপনার ওই যে মাটিতে গাছগাছালি, আরেক সাইডে আছে আমার প্রায় 100 ফিট লম্বা মাচা আছে। ওই যে লাউ, কুমড়া, চিচিঙ্গা, যত রকম মাচার মধ্যে যেসব শাকসবজি করে ওইটা করি আর কি। এক সাইডে ওল কচু লাগাইছিলাম গত বছর। এইগুলোর বীজগুলো কি আমাদের সব দেশি বীজ দিয়ে করেন? হ্যাঁ, আমি বেশিরভাগই চেষ্টা করি দেশি বীজ আনার জন্য, তবে মাঝে মধ্যে কিছু বীজ আমি ওই যে চায়না কোম্পানির থেকে বিভিন্নভাবে অনলাইন থেকেও নিই কিছু। আঙিনার পাশেই কিংসলে লেক। এখানকার বাসিন্দারাই লেকটির মালিক এবং নিয়মিত মাছ ধরেন ইয়ার মোহাম্মদ সহ স্থানীয়রাও। এই মাছ কি ন্যাচারাল ফিশ নাকি না চাষ করা? সেখানে চাষ করা না, এখানে বেশিরভাগই ন্যাচারাল। প্রবাস থেকে মাটি ও কৃষির সঙ্গে শেকড়ের টান এভাবেই দিনে দিনে ছড়িয়ে পড়ছে ভিন দেশে। শাইখ সিরাজ, চ্যানেল আই। এই নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন বৃহস্পতিবার সকাল 11:30 হৃদয়ে মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে 22 গজে প্রত্যাবর্তন করবে বাংলাদেশ। ঢাকার মিরপুরের হোম অফ ক্রিকেটে সিরিজের 3টি ম্যাচ 11, 13 ও 15 মার্চ অনুষ্ঠিত হবে। ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 2:15টায়। বাংলাদেশ পাকিস্তানের 3 ম্যাচের ওয়ানডে সিরিজ সরাসরি দেখা যাবে দেশ সেরা ওটিটি প্ল্যাটফর্ম চ্যানেল আই এর আই স্ক্রিনে।
বাংলা ধারাভাষ্য প্রচার করবে রেডিও ভূমি 92.8 FM। তানভীর আহমেদের রিপোর্ট। টি-20 বিশ্বকাপের দুঃখজনক অধ্যায়ের ধকল কাটিয়ে 2 মাস পর আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ দল। তবে পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজ বলছে মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে বাংলাদেশ পাকিস্তান ওয়ানডে সিরিজ নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে। ভ্রমণ ঝুঁকি বা নিরাপত্তা পরিস্থিতির অবনতি না ঘটলেই কেবল মাঠে গড়াবে সিরিজটি। সিরিজের সবগুলো ম্যাচ দর্শকদের কাছে সহজে পৌঁছানোর সব প্রস্তুতি নিয়ে রেখেছে চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইস্ক্রিনকে ওটিটি পার্টনার করায় বাংলাদেশ ও পাকিস্তানের ওয়ানডে সিরিজের লড়াই হাতের কাছে থাকা স্মার্টফোনে বা স্মার্ট টিভি স্ক্রিনে ম্যাচের লাইভ অ্যাকশন উপভোগ করতে পারবেন ক্রিকেট ভক্তরা। পুরো বাংলাদেশের সবাই আইস্ক্রিনের মাধ্যমেই পাকিস্তান ভার্সেস বাংলাদেশ 3টা ওডিআই ম্যাচ, ভেরি অ্যান্টিসিপেটেড একটা ক্রিকেট টুর্নামেন্ট, যে এটা ঠিক ঈদের আগ মোমেন্টে। সো লোকজন শপিংয়ে ব্যস্ত থাকবে, অনেকে দেশের বাড়িতে যাবে, হ্যাঁ, এবং ম্যাচটাও হচ্ছে ডে নাইট ম্যাচ। তো টিভিতে বসে খেলাটা দেখার থেকে ডিপেন্ডেন্সি অন ওয়াচিং ইট ডিজিটালি, এই টেন্ডেন্সিটা অনেক বেশি থাকবে। সো আমরা আশা করছি আইস্ক্রিন সব দর্শকের খেলা দেখার যে ইচ্ছাটা ওটা খুব সুন্দর করে ফুলফিল করতে পারবে। রেডিও ভূমিতেও সিরিজের সবগুলো ম্যাচের লাইভ ধারাভাষ্য শুনতে পারবেন শ্রোতারা। আর ম্যাচ শুরুর 1 ঘন্টা আগে থেকেই প্রি ম্যাচ আলোচনায় সংযুক্ত থাকবেন ধারাভাষ্যকাররা। রেডিও ভূমি তো অনেকদিন ধরেই ধারাভাষ্য প্রচার করছে, কিন্তু মাঝখানে বিরতি ছিল। তারপরে হচ্ছে যে আমরা আবার শুরু করছি বাংলাদেশ পাকিস্তান ওডিআই ম্যাচ দিয়ে। 11, 13 এবং 15 তারিখে আমরা অন এয়ারে থাকবো। তো আশা করছি যে সেখানে আমরা আবার শ্রোতাদেরকে খেলার একটা পূর্ণ চিত্র সামনে তুলে ধরব। এই সিরিজ খেলতে 9 মার্চ ঢাকায় আসার কথা রয়েছে পাকিস্তান দলের। 2027 ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি এই সিরিজ দিয়েই শুরু করছে 2 দল। তানভীর আহমেদ, চ্যানেল আই, ঢাকা। আমাদের এবারের প্রসঙ্গ অমর একুশে বইমেলা। সাত দিনেও জমে ওঠেনি অমর একুশে বইমেলা। পরিস্থিতি বুঝে অল্প নতুন বই আনছেন প্রকাশকরা। সুলতানা হিমু রিপোর্ট। বহুমাত্রিক বাংলাদেশের প্রতিপাদ্য নিয়ে চলছে অমর একুশে বইমেলা। মেলায় এখন পর্যন্ত নতুন বইয়ের সংখ্যা 200 পেরিয়েছে। তবে 7 দিনেও আশানুরূপ বইপ্রেমীদের সমাগম ঘটেনি এবারের মেলায়। তবে কি সত্যিই হলো প্রকাশকদের সংখ্যা? বেচাবিক্রি তেমন নেই, এরপরও নতুন লেখকদের বই এনেছে অনেক প্রকাশনী। শাহজাহান তন্ময়, নাবিলা ইস্কের বই, আরো অনেক বই আছে, ওগুলাই কিনতে এসেছি। বই মেলা আমরা আসার চেষ্টা করি, বাসাটা অনেকটা দূরে থাকা সত্ত্বেও চেষ্টা করি বই মেলাটা অ্যাটেন্ড করার। রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি বইটা কিনেছি, এখন পড়ে দেখলে বুঝতে পারবো হয়তো কেমন লাগে। বই মেলায় নতুন লেখকদেরকে যদি আমরা ওভাবে পরিচিত করে দিতে পারি, তাহলে বই মেলার অনেকের কাছে আরো আকর্ষণীয় হবে। পাঠকরাও ঘুরে ফিরে কিনছেন জনপ্রিয় পুরনো লেখকদের বই। নতুন লেখকদের প্রচার প্রসারে আরো গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে মনে করছেন তারা। আমাদের প্রায় 25-30টার মতো বই আসার কথা ছিল, কিন্তু আমরা আনি নাই, কারণ এই বুঝতে পারছিলাম যে আগে যে আমাদের এরকম একটা সমস্যা হবে, যে বিক্রি টিক্রি নিয়ে সমস্যা হইতে পারে। যেই সময় এই মেলাটা হওয়ার কথা ছিল সেই ইমেজটা এখন পাঠকদের মধ্যে আর এখন দেখা যাচ্ছে না। মেলা শেষ হবে 15 মার্চ। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। এবারের প্রসঙ্গ স্বাধীনতার 55 বছর, নবযাত্রায় বাংলাদেশ। গৌরব আর গর্বের মাস মার্চ। 71-এর মার্চ মাসেই শুরু হয়েছিল মহান মুক্তিযুদ্ধ। 1971-এর মার্চের উত্তাল দিনগুলোর প্রতিদিনের ঘটনাবলী নিয়ে ওবায়দুল রশিদের ধারাবাহিক রিপোর্টের আজ রয়েছে 4র্থ পর্ব। 4 মার্চ 1971 স্বাধীনতার জন্য উদ্গ্রীব হয়ে ওঠে বাঙালি। পূর্ব ঘোষণা অনুযায়ী 71-এর এ দিনে সারা দেশে সকাল 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত সর্বাত্মক হরতাল পালিত হয়।
বন্ধ থাকে সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, আদালত, বিমান, রেল, লঞ্চ ও বাস সার্ভিসও ছিল বন্ধ। ভেঙে পড়ে পুরো বেসামরিক প্রশাসন। হরতাল চলার সময়ে পাকিস্তানি হানাদার বাহিনীর গুলিতে খুলনায় 6 জন শহীদ হন। আগের দিনের চেয়ে আরও অবনতি হয় চট্টগ্রামের অবস্থা। চলতে থাকে বাঙালি অবাঙালি সংঘর্ষ। মাত্র 2 দিনে সেখানে মারা যায় প্রায় 200 মানুষ। রক্তে রঞ্জিত হয় রাজপথ। পাকিস্তানি সেনাবাহিনী ও পুলিশের গুলিতে আহতদের জীবন বাঁচাতে অসংখ্য নারী পুরুষ ও শিক্ষার্থী ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্বেচ্ছায় রক্ত দেন। দেশের খবর প্রচার করতে না দেওয়ার প্রতিবাদে বেতার ও টেলিভিশনের অনুষ্ঠানে অংশ নেয়া বন্ধ করে দিয়ে শিল্পীরা মিছিল করেন রাজপথে। তার আগে তারা রেডিও পাকিস্তান ঢাকা কেন্দ্রকে ঢাকা বেতার কেন্দ্র এবং ঢাকার পাকিস্তান টেলিভিশনকে ঢাকা টেলিভিশন হিসেবে সম্প্রচার শুরু করান। এদিন বিবৃতিতে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বলেন যে রাজনৈতিক নেতা পশ্চিমা বা সাম্রাজ্যবাদীদের সাথে আঁতাত করবে বা করতে যাবে, সে শুধু তার নিজস্ব ক্ষেত্র থেকে বিতাড়িত হবে তা নয়, বরং তার জানমালও বিপন্ন হবে। 1971-এর 4 মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 5 ও 6 মার্চ সকাল 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত হরতালের কর্মসূচি দেন। পূর্ব পাকিস্তান সাংবাদিক ইউনিয়ন আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে সামরিক শাসন প্রত্যাহারের দাবি জানিয়ে 6 মার্চ সাংবাদিকদের মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করে। পশ্চিম পাকিস্তানের করাচি প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল আসগর খান আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান। আর পিডিবি প্রধান নুরুল আমিন 10 মার্চ রাজনৈতিক নেতাদের সম্মেলনে যোগদানের আমন্ত্রণ প্রত্যাখ্যান করে ঢাকায় অবিলম্বে জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান করার দাবি জানান। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। সংবাদের এই পর্যায়ে আমরা নিচ্ছি একটা বিরতি এবং বিরতির পর্যায়ে থাকছে মার্কিন হুমকির মুখেও ইরান যুদ্ধে অংশ না নেয়ার ব্যাপারে অনড় স্পেন। কোটি মানুষের ভাগ্য নিয়ে জুয়া খেলা সম্ভব নয় মন্তব্য। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে ছুরিকাঘাতে হত্যা করেছে বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারী। শিক্ষককে হত্যার পর নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যা চেষ্টা করে অভিযুক্ত কর্মচারী ফজলুর রহমান। বিকেলে বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগে এই ঘটনা ঘটে। খবর পেয়ে প্রক্টোরিয়াল বডি ও ইবি থানা পুলিশ ঘটনাস্থল থেকে ওই শিক্ষক ও কর্মচারীকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিক্ষক আসমা সাদিয়া রুনা মারা যান। ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম সহ 6 জন হুইপ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন। এই সময় তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। উপস্থিত ছিলেন হবিগঞ্জ 3 আসনের এমপি জি.কে. গৌস, খুলনা 3 আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম, শরীয়তপুর 3 আসনের মিয়া নুরুদ্দিন আহমেদ অপু, নাটোর 2 আসনের এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, দিনাজপুর 4 আসনের সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়া, লক্ষ্মীপুর 4 আসনের সংসদ সদস্য এ.বি.এম. আশরাফ উদ্দিন। তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, চট্টগ্রাম প্রেস ক্লাব পরিচালনা নিয়ে সৃষ্ট সমস্যা গণতান্ত্রিক উপায়ে সমাধান করা হবে। তিনি বলেন, চট্টগ্রাম প্রেস ক্লাব ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, এটি পরিচালনা নিয়ে ভুল বোঝাবুঝি থাকতে পারে, কিন্তু নিয়মের মাধ্যমে তা সমাধান করা সম্ভব। বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। সেই সময় চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, প্রেস ক্লাব ও সাংবাদিক ইউনিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান 31 দফার মধ্য দিয়ে রাষ্ট্রকে আমরা একটা প্রাতিষ্ঠানিক জায়গাতে নেওয়ার চেষ্টা করছি।
সেই ধারাবাহিকতাতে আমরা দেশের সকল প্রতিষ্ঠানকে প্রাতিষ্ঠানিক করতে চাই। চট্টগ্রাম প্রেস ক্লাবকেও আমরা একটা প্রাতিষ্ঠানিক ধারার মধ্যে ঢুকাতে চাই। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব কক্সবাজারের উদ্যোগে ইফতার মাহফিল ও চিকিৎসক সমাবেশ হয়েছে। প্রধান অতিথি ছিলেন কক্সবাজার সদর আসনের সংসদ সদস্য লুৎফর রহমান কাজল। সমাবেশে বক্তৃতা করেন ড্যাবের মহাসচিব ডাক্তার মোহাম্মদ জহিরুল ইসলাম শাকিল, কোষাধ্যক্ষ ডাক্তার মোহাম্মদ মেহেদী হাসান, সহ সভাপতি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জসিমউদ্দিন, স্বাস্থ্য অধিদপ্তরের শিক্ষা বিভাগের পরিচালক ডাক্তার মিসবাউদ্দিন সহ অন্যরা। আয়োজনে কক্সবাজার জেলার বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালের 1.5 শতাধিক চিকিৎসক অংশ নেন। এবারে রয়েছে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। নটরডেম কলেজের ছাত্র অলিন বাশারের নতুন উপন্যাস আয়নার ওপাশের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব হয়েছে। কলেজের উন্মুক্ত মঞ্চে শিক্ষক, সহপাঠী, বন্ধু আর অতিথিদের নিয়ে উপন্যাসের মোড়ক উন্মোচন করা হয়। নটরডেম লেখক কুঞ্জ প্রকাশনা উৎসবের আয়োজন করে। বক্তারা বলেন, তার লেখায় ফুটে উঠেছে অনন্য কল্পনা শক্তি, সূক্ষ্ম পর্যবেক্ষণ এবং সৃজনশীলতা। বিস্তারিত জানাচ্ছেন লাইলা নওশিন। নতুন এক আনন্দ নিয়ে হাজির হয়েছে নটরডেম কলেজ ক্যাম্পাস। কলেজ শিক্ষার্থীর গর্বে আনন্দিত শিক্ষার্থী, শিক্ষক সকলে। কলেজের একাদশ শ্রেণীর ছাত্র অলিন বাশার যে বয়সে অন্যের গল্পের বই নিয়ে বুঁদ থাকার কথা, তখন তারই লেখা বই নিয়ে আগ্রহ সহপাঠীদের। 17 বছর বয়সী অলিন বাশারের এখন পর্যন্ত 15টি বই প্রকাশিত হয়েছে। তা নিয়েই সকলের গর্ব। কলেজের উন্মুক্ত মঞ্চে শিক্ষক, সহপাঠী, বন্ধু আর অতিথিদের নিয়ে এবারের নতুন উপন্যাস আয়নার ওপাশের মোড়ক উন্মোচন করল অলিন। বইটি প্রকাশ করেছে পাঞ্জেরি পাবলিকেশনস। ছোটবেলা থেকে শিক্ষকদের ভালোবাসা পাচ্ছি, এটা আমার কাছে অনেক বড় প্রাপ্তি। তাই এতগুলো প্রাপ্তির মাঝে আমার লেখাটা আমি সামান্য বলেই মনে করি। ছাত্রের বই নিয়ে করল আলোচনা শিক্ষকরাও। যারা লেখালেখি করে এটা একটা অলৌকিক আনন্দ। লেখালেখি করা এত সোজা না। বর্তমান বিশ্বে কি প্রয়োজন? সবচেয়ে বেশি প্রয়োজন ভালোবাসা। এই ভালোবাসাকে কেন্দ্র করে তুমি ছোট্ট একটা কবিতা লেখো, একটা লাইন লেখো। অতিথিরা বলেন, অলিনের লেখা নতুন চিন্তার খোরাক হবে পাঠকদের। সুন্দর বাক্যে উপন্যাস লিখেছেন অলিন। পাঠক পড়ে আনন্দ পাবে। জীবন সম্পর্কে গভীর অভিজ্ঞতা আছে এই উপন্যাসে। একদিন এই ক্যাম্পাস অলিনকে নিয়ে প্রাউড ফিল করবে। ওর মতো বয়সী একজন সব বয়সী মানুষের জন্যে একটা লেখা তৈরি করা, এটা আমার কাছে মনে হয়েছে এটা একটা খুবই কঠিনতম পারদর্শিতা। পাঞ্জেরি পাবলিকেশনস থেকে প্রকাশিত আয়নার ওপাশে উপন্যাসেও যথেষ্ট মুনশিয়ানা দেখিয়েছেন এই লেখক। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। এবারে রয়েছে নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ। ইরানে হামলায় ব্যবহারের জন্য স্পেনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ব্যবহারে বাধা দেয়ায় দেশটির সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তুরস্ক ভিত্তিক সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। তবে হুমকিতে নিজেদের অবস্থান বদলায়নি স্পেন, বরং যুদ্ধবিরতি ও কূটনৈতিক সমাধানের দাবি জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান সংঘাতকে কোটি কোটি মানুষের ভাগ্য নিয়ে জুয়া খেলার সাথে তুলনা করেছেন তিনি। ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ।
ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসইএক্স সূচক 2 পয়েন্ট কমে 5,323 পয়েন্টে দাঁড়িয়েছে। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। হাতবদল হয়েছে 393টি কোম্পানির 582 কোটি 3 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে 302 কোটি 74 লাখ টাকা কম। এর মধ্যে দাম বেড়েছে 227টির, কমেছে 112টির এবং অপরিবর্তিত রয়েছে 54টি কোম্পানির শেয়ারের দাম। সংবাদের এই পর্যায়ে আমরা নিচ্ছি আরও একটা বিরতি, এবং বিরতির পর্যায়ে থাকছে সীতাকুণ্ড ইকো পার্কে শিশু ইরা হত্যার মূল আসামি বাবু শেখের দায় স্বীকার করে জবানবন্দি, সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। চট্টগ্রামের সীতাকুণ্ড ইকো পার্কের ভেতর নির্যাতন ও গলা কেটে শিশু জান্নাতুল নাইমা ইরাকে হত্যার মূল আসামি বাবু শেখ ওরফে মাহবুব আলম দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। আসামিকে আদালতে নেওয়া হলে আইনজীবীরা তার ফাঁসির দাবি জানিয়ে বিক্ষোভ করেন। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন নিহত শিশুর পরিবারের সাথে দেখা করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের আশ্বাস দিয়েছেন। চট্টগ্রাম থেকে জাবেদ রিপনের ভিডিও চিত্র ও চৌধুরী ফরিদের তথ্যে মিথিলা নাজরিনের রিপোর্ট। চট্টগ্রামের সীতাকুণ্ড ইকো পার্কের ভেতর নির্যাতন ও গলা কেটে শিশু জান্নাতুল নাইমা ইরাকে হত্যার মূল আসামি বাবু শেখ ওরফে মাহবুব আলমকে বুধবার বিকেলে চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আসামি বাবু শেখ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে দায় স্বীকার করে 164 ধারায় জবানবন্দি দেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সহ আমাদের আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যে এই খুনি যেন কোনোভাবেই রেহাই পেতে না পারে এবং যেন যিনি ভিকটিমের ইরামনির পরিবার যেন ন্যায় বিচার পায়, সেজন্য আমাদের আইনি সহযোগিতা, আমরা সর্বোচ্চ আইনি সহযোগিতা করব। শিশু ইরা হত্যার বিচার নিশ্চিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার পরিবারের সাথে দেখা করে একথা জানান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল। এই বিচার নিশ্চিত করার জন্য যা যা করা প্রয়োজন এটা সরকারের পক্ষ থেকে করা হবে। এটা ওনাদের আর্থিক সঙ্গতি বা অসঙ্গতির সাথে কোনোভাবেই এটা সম্পৃক্ত না। এটা আমাদের দায়িত্ব এই ধরনের অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা এবং এই ধরনের ঘটনা যেন কেউ পুনরাবৃত্তি করতে সাহস না করে সেই ব্যবস্থাটা আমরা নেওয়ার চেষ্টা করব। এলাকাবাসী জানায় বাবু শেখ ও ইরার পরিবার ভাড়া বাসায় একসাথে থাকত। পারিবারিক বিরোধে শিশুটিকে চকলেটের লোভ দেখিয়ে ইকো পার্কে নিয়ে শারীরিক নির্যাতনের পর গলা কেটে হত্যা করে বাবু শেখ। মিথিলা নাজনীন, চ্যানেল আই। মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন করে লিখতে হবে মন্তব্য করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, দেশের যেসব জায়গায় যুদ্ধ হয়েছে সব জায়গায় সরকার স্মৃতি স্থাপনা তৈরি করবে। রাজধানীতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের ইফতার অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা উল্লেখ করে মন্ত্রী বলেন, পাঠ্য বইয়ে প্রথম নারী মুক্তিযোদ্ধা হিসেবে খালেদা জিয়াকে তুলে ধরা হবে। এই মহিষী নারী বেগম খালেদা জিয়াকে আমরা ভালোভাবে উপস্থাপন করতে চাই মুক্তিযোদ্ধা হিসাবে, এবং প্রথম নারী মুক্তিযোদ্ধা হিসাবে এই দেশের এক মহান সন্তান হিসাবে তিনি যাতে আগামী দিনে বাংলাদেশের মানুষের কাছে গ্রামে গঞ্জে পাঠ্য বইতে সব জায়গায় যেন তার পরিচিতি ভালোভাবে উল্লেখিত থাকে, সে ব্যাপারেও ইনশাল্লাহ আমরা উদ্যোগ গ্রহণ করব। স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় নিয়ে যেতে চায় সরকার। সেজন্য চিকিৎসকদের সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে মানব সেবায় মনোনিবেশ করতে হবে। বিকেলে রাজধানীর শাহবাগে আবু সাইদ কনভেনশন হলে বিভিন্ন মেডিকেল ও ডেন্টাল কলেজের সাবেক ছাত্রদল নেতাদের আয়োজনে ইফতার মাহফিলে তিনি বলেন, সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা সেবার মান আরও উন্নত করার সুযোগ রয়েছে। সরকারের সদিচ্ছা বাস্তবায়নে চিকিৎসকদের এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে জনগণের কাছে অধিকতর গ্রহণযোগ্য করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন। আগে বাংলাদেশ আপনাদেরও মনে রাখতে হবে, সবার আমি চিকিৎসকদের চিকিৎসা পেশা
হাসপাতাল তথা মানুষের সেবায় আমাদের সবার আগে মনোনিবেশ করতে হবে। বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা আরও জনগণের কাছে অধিকতর গ্রহণযোগ্য করার জন্য বিএনপির হাত তথা জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে আরও একটা বিরতি, এবং বিরতির পর খেলার খবরে যা থাকছে এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি দেশের ৮ বিভাগের 15 রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি। ঢাকায় সেহরির শেষ সময় 5টা 1, ইফতার 6টা 5। চট্টগ্রামে সেহরির শেষ সময় 4টা 54, ইফতার 6টা। খুলনায় সেহরির শেষ সময় 5টা 4, ইফতার 6টা 8। বরিশালে সেহরির শেষ সময় 5টা, ইফতার 6টা 5। ময়মনসিংহে সেহরির শেষ সময় 5টা, ইফতার 6টা 4। রাজশাহী সেহরির শেষ সময় 5টা 7, ইফতার 6টা 1। রংপুরে সেহরির শেষ সময় 5টা 5, ইফতার 6টা 8 এবং সিলেটে সেহরির শেষ সময় 4টা 53 এবং ইফতার 5টা 58 মিনিটে। সংবাদ শেষ করব ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে। শ্রীলঙ্কা উপকূলে ইরানের যুদ্ধ জাহাজে মার্কিন সাবমেরিনের হামলায় নিহত কমপক্ষে 87 ও শতাধিক নিখোঁজ। কাতারে মার্কিন ঘাঁটিতে তেহরানের ক্ষেপণাস্ত্রের আঘাত। দেশে মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব মোকাবেলায় সরকারের প্রস্তুতি। পহেলা বৈশাখের আগেই চালু হবে কৃষি কার্ডের পাইলট প্রকল্প। প্রধান 2 রাজনৈতিক দলের সাথে আলোচনা করেই যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি, বললেন পররাষ্ট্রমন্ত্রী। সবার আগে বাংলাদেশ নীতিতে বাস্তবায়ন। দেশের নদীমাতৃক অস্তিত্ব রক্ষায় ইউথ ফর নেচার ফেলোশিপ প্রোগ্রাম শুরু। বাস্তব সমস্যা সমাধানে ভূমিকা রাখার আশা। এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে দেখা যাবে বাংলাদেশ পাকিস্তান ওয়ানডে সিরিজ। সবগুলো ম্যাচের ধারাভাষ্য প্রচার করবে রেডিও ভূমি। প্রিয় দর্শক, এরই সঙ্গে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।